ন্যারেশনের রুলস গুলো মুখস্থ না করে আপনি যদি এইভাবে প্র্যাকটিসের মাধ্যমে শিখেন তাহলে হচ্ছে আপনি যে কোনো প্যাসেজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে পারবেন। আজকের ক্লাসে হচ্ছে আমি অনেক সহজে বোঝানোর চেষ্টা করব। আমি একটা প্যাসেজের মাধ্যমে সবচেয়ে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আপনি একটু নোট ডাউন করবেন, তাহলে হচ্ছে আপনি যে কোনো প্যাসেজকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে রূপান্তর করতে পারবেন। ওকে, একটু খেয়াল করুন। দ্য ওল্ড ম্যান সেড, ক্যান ইউ গিভ মি সাম ফুড? অর্থাৎ বৃদ্ধ মানুষটি কাউকে প্রশ্ন করছে বা জিজ্ঞাসা করছেন যে আপনি কি আমাকে কিছু খাবার দিতে পারেন? ক্যান ইউ গিভ মি সাম ফুড? ওকে, আই হ্যাভ বিন স্টার্ভিং ফর 2 days। আমি হচ্ছে 2 দিন ধরে না খেয়ে আছি, অনাহারে আছি। এখন ন্যারেশনের ক্ষেত্রে আমরা কি করি, আমরা হচ্ছে কে কাকে কি বলতেছে এটা আমাদেরকে বুঝতে হয়। আমরা কিন্তু এখনো পাই নাই কাকে বলতেছে। এই যে পরের লাইনে বলছে দ্য মেড সেড, মানে এখানে মেড বলতে চাকরানিকে বোঝাচ্ছে, অর্থাৎ যারা গৃহের কাজকর্ম করে। হোয়াই ডু ইউ বেগ? তো উনি ওই বৃদ্ধ মানুষটাকে বলতেছে আপনি কেন আপনি ভিক্ষা করেন, মানে হোয়াই ডু ইউ বেগ, কেন আপনি ভিক্ষা করেন? ক্যান্ট ইউ ওয়ার্ক? আপনি কি কাজ করতে পারেন না? তো এই বৃদ্ধ মানুষটা আবার বলতেছে নো, আমি পারি না, আই এম আনএবল টু ওয়ার্ক। দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। ওকে, এখন আমার কাজ হলো কি, আমাকে এখন সাজাই লিখতে হবে, তাই তো? এখন দেখেন প্রথম যে বাক্যটা ক্যান ইউ গিভ মি সাম ফুড, এটা হচ্ছে একটা কোয়েশ্চেন করা হয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স, লাস্টে কোয়েশ্চেন মার্ক দেখে বুঝতে পারতেছি। তা আমাদের কি করতে হয় যেন, আমাদেরকে প্রথমে এই সেইডের জায়গাটা পরিবর্তন করতে হয়, তাই তো? যখন প্রশ্ন করা হয় সেইডের পরিবর্তে আমরা কি লিখবো? আস্ক লিখবো। আর কাকে বলতেছে সেই কথাটা লিখবো। তাহলে আমরা লেখা শুরু করি। তো প্রথমে আমি লিখলাম দ্য ওল্ড ম্যান, দ্য ওল্ড ম্যান। সেইডের পরিবর্তে কি লিখবো বলছিলাম? আস্কড। কেন লিখবো? কারণ প্রশ্ন করা হয়েছে, আস্কড। ওকে, আস্কড। কাকে প্রশ্ন করা হয়েছে, কাকে প্রশ্ন করছেন উনি? এই যে দ্য মেডকে, তাই তো? তার মানে দ্য মেড। ওকে, এতটুকু লেখা শেষ। এখন যেহেতু প্রশ্ন করা হয়েছে, এই যে ইনভার্টেড কমাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তো উঠে যাবে। এগুলো পরিবর্তে আমরা কি লিখবো বলেন তো? যখন প্রশ্ন করা হয় আমাদেরকে দুইটা জিনিস মনে রাখতে হয়। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে আমি ইফ দ্বারা শুরু করব, আর নাম্বার 2 হচ্ছে যদি WH ওয়ার্ড থাকে তাহলে আমি তাকে দিয়ে শুরু করব। এখন এখানে মডাল ভার্ব ক্যান দ্বারা শুরু হয়েছে, তাহলে আমার কি কোনটা বসবে? ইফ বসবে। ঠিক আছে, এটা খাতায় লিখে রাখবেন যে যদি প্রশ্ন করা হয় সেই ক্ষেত্রে হচ্ছে আমি যে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা দুইটা ফর্মুলা ইউজ করব। একটা হচ্ছে ইফ অথবা WH ওয়ার্ড। যেহেতু WH ওয়ার্ড নাই তাহলে আমি ইফ দ্বারা শুরু করব, ইফ। আচ্ছা, এরপরে আমাদেরকে সাবজেক্ট খুঁজে নিতে হবে। ঠিক আছে, আর মনে রাখবেন প্রেজেন্ট টেন্স থাকলে ফার্স্ট টেন্সে নিয়ে যাব। এখন এই যে এই হচ্ছে আমার সাবজেক্ট ইউ। এখন সাবজেক্টের কোন পার্সন সেটা আমাকে বুঝতে হবে। ইউ হচ্ছে কোন পার্সন বলেন তো? ইউ হচ্ছে সেকেন্ড পার্সন, অর্থাৎ ইউ এবং ইউর এগুলো হচ্ছে সেকেন্ড পার্সন। আর ফার্স্ট পার্সন কোনটা? যেখানে হচ্ছে আমি আছে, মানে আই, উই মানে কি আমরা, আওয়ার মানে কি আমাদের, মানে আমি যেখানে থাকবো সেটা হচ্ছে কি ফার্স্ট পার্সন। তাহলে ইউ হচ্ছে সেকেন্ড পার্সন। তো সেকেন্ড পার্সন হলে আপনি যে লাইনটা লিখতেছেন বা আপনি যেটা সলভ করতেছেন, এখানে দ্বিতীয় ব্যক্তিকে বলেন তো? ইনি হচ্ছেন প্রথম ব্যক্তি, ইনি হচ্ছেন দ্বিতীয় ব্যক্তি। তাহলে এই দ্বিতীয় ব্যক্তির প্রোনাউনটা বসবে ওই যে সাবজেক্টের, যেহেতু সেকেন্ড পার্সন তার মানে দ্বিতীয় ব্যক্তির প্রোনাউন। মেড উনি হচ্ছে কি মহিলা, তার মানে কি শি। ওকে, সাবজেক্টের পরিবর্তন শেষ। এখন দেখেন এই যে প্রথমে যে ক্যান দ্বারা শুরু হলো ভার্ব, তাই না? ক্যান থাকলে কুড লিখতে হয়। ঠিক আছে, ক্যান হচ্ছে প্রেজেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর কুড হচ্ছে ফার্স্ট টেন্সের ক্ষেত্রে। তার মানে আমাদেরকে মনে রাখতে হবে ক্যান থাকলে কুড লিখতে হয়। ওকে, গুড। আচ্ছা, এরপরে দেখেন আমাদের একটা ভার্ব আছে গিভ, তাই তো? অনেকে বলতে পারে স্যার এটা কেন কি করবে একে? দেখেন আমার এই যে অলরেডি মডাল ভার্ব ইউজ হয়ে গেছে। যদি মডাল ভার্ব থাকে আমরা একটা খাতায় নোট ডাউন এভাবে করতে পারি যে মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বে বেস ফর্ম হয়। মডাল ভার্বের পরে কি ভার্বে বেস ফর্ম হয়। তাহলে মডাল ভার্ব যেহেতু ইউজ হয়েছে, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, অর টু, ইয়েট, এগুলো থাকলে কি এরপরে ভার্বে বেস ফর্মটা হয়। সো এখন তাহলে আমার যে ভার্ব গিভ, তাহলে ওকে সোজা কান্টেনে বসাই দেন, ওর কোনো কাজ নাই। গিভ কি মি আছে, মি। এই মিটা হলো দ্য ওল্ড ম্যান, ওই আয়ের অবজেক্ট ফর্ম হচ্ছে মি। বুঝতে পারছেন? এখন আমি যে লিখতেছি, তাহলে দ্য ওল্ড ম্যানের প্রোনাউনটা কি বলেন তো? দ্য ওল্ড ম্যানের প্রোনাউন হি না? হি। আর হি এর অবজেক্ট ফর্ম কি বলেন তো? হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম। আই হচ্ছে হি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, আর হিম হচ্ছে অবজেক্টিভ ফর্ম। তো এখানে যেহেতু আমরা অবজেক্ট ফর্ম চাচ্ছি, এখানে মি বসছে ওই যে প্রশ্নের ক্ষেত্রে। এখন আমাকে তাহলে ওইটা পরিবর্তন করতে হবে। হি এর হি যেহেতু দ্য ওল্ড ম্যানের প্রোনাউন হচ্ছে হি, তাহলে অবজেক্ট ফর্ম হবে হিম, হিম। ওকে, আর সাম ফুড ওগুলার কোনো পরিবর্তন নাই, সাম ফুড। আচ্ছা, আমি আরেকবার একটু বিষয়টা বুঝাই বলি। আমি দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করা হয়েছে, তার মানে আমি সেডের পরিবর্তে আস্ক লিখবো। এরপরে কাকে বলতেছে? দ্য মেড, ওটা লিখলাম।
আমার এখানে কমার পরিবর্তে দুইটা বিষয় বসে, একটা হচ্ছে ইফ অথবা ডাব্লিউএইচ ওয়ার্ড, যেহেতু প্রশ্ন করা হয়েছে। তাহলে এখানে দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ড কিছু নাই, ক্যান দ্বারা শুরু হয়েছে, তার মানে আমার ইফ বসবে। সাবজেক্ট আমি খুঁজে নিলাম ইউ, সেকেন্ড পারসন, তার মানে দ্য মেড এর প্রনাউন হচ্ছে শি, আর ক্যানের পরিবর্তে কুড, এটা তো সবাই জানেন। দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে গিভ, মি এখানে অবজেক্ট ফর্ম হিসেবে বসছে। এখন আমরা চিন্তা করবো লেখার সময় দ্য ওয়ার্ড ম্যানের প্রনাউন হচ্ছে হি, হি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হিম, সামপোর্টের কোনো পরিবর্তন নাই। ওকে, লিখলাম, এতটুকু শেষ। আচ্ছা, এখন দেখেন এখানে বলতেছে দ্য মেড সেইড, উনি বলছে কি বলছে, হোয়াই ডু ইউ বেগ, অর্থাৎ আপনি কেন ভিক্ষা করেন, ক্যান ডু ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না, এভাবে আমরা মাঝে মাঝে বলি না কেউ যখন কোনো কিছু চাই। আচ্ছা, এখন এই যে সেইড, হ্যাঁ একটু আগে আমি বলছিলাম যে যদি কোয়েশ্চেন করা হয় সেই ক্ষেত্রে আমরা সেইডের পরিবর্তে আস্ক লিখি, তাই না? এখন বিষয়টা হচ্ছে যদি কেউ কাউকে প্রশ্ন করে এবং সে যদি সেটা উত্তর দেয় বা কথা বলে, সেই ক্ষেত্রে আমরা বলবো রিপ্লাইড। কি বলবো? রিপ্লাইড। তার মানে দ্য মেড, আমি লিখলাম দ্য মেড, উনি কি বলছে? রিপ্লাইড, তাই তো? রিপ্লাইড। কাকে রিপ্লাই করছে উনি বলেন তো? দ্য ওল্ড ম্যানকে করছে না? এখন তার প্রোনাউনটা আমরা 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 হচ্ছে ভার্বের পরে অবজেক্টিভ ফর্মটা ইউজ করতে হয়। তার মানে দ্য মেড রিপ্লাইড হিম, দ্য মেড রিপ্লাইড হিম, তাই তো? এই যে একটু আগে তো আমরা হিম ইউজ করছি, দ্য মেড রিপ্লাইড হিম। ওকে, দেন হচ্ছে এই যে দ্য ওল্ড ম্যান। ওকে, আমরা এতটুকু তো লিখলাম যে সেইডের পরিবর্তে আমরা রিপ্লাইড লিখলাম, এবং কাকে উনি কাকে প্রশ্ন কাকে এগুলো জিজ্ঞাসা করতেছে? দ্য ওল্ড ম্যানকে, এই জন্য আমরা প্রনাউনটা হিসেবে হিম নিলাম। আপনি যদি দ্য ওল্ড ম্যান লেখেন তাও সমস্যা নাই। এখন এই যে দেখেন আবার ইনভার্টেড কমা আসছে, আবার ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে, মানে আবার না, এইবারই প্রথম ডাব্লিউএইচ ওয়ার্ড আসছে। তো ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে আমরা জানি প্রশ্ন করার ক্ষেত্রে ও সোজাসুজি বসে যাবে, হোয়াই। ও যদি না থাকতো, মানে ডাব্লিউএইচ ওয়ার্ড যদি না থাকতো, সেই ক্ষেত্রে আমরা ইফ নিতাম। এখন আমার দেখেন আবার সাবজেক্ট খুঁজতে হচ্ছে ইউ, সেকেন্ড পারসন, তার মানে এখানে দ্য মেড হচ্ছে ফার্স্ট পারসন, মানে একজন প্রথম, আর হিম মানে হচ্ছে দ্য ওল্ড ম্যান, উনি হচ্ছে দ্বিতীয়। আর আমরা এখানে প্রশ্ন দেখে বুঝতে পারতেছি ইউ মানে ওল্ড ম্যানকে বোঝাচ্ছে, তার মানে হি, সাবজেক্ট হিসেবে হি নিলাম। আর এখানে যে বেগ শব্দটা ইউজ করা হয়েছে, এটা তো প্রেজেন্টে আছে, আমরা জানি প্রেজেন্টে থাকলে ফার্স্ট টেন্সে নিতে হয়। ওই যে ওই সময় আমরা ক্যান থেকে কুড নিয়েছি, তার মানে বেগ থেকে বেগড হয়ে যাবে। এই যে শেষ, আর এখানে কিছু নাই। এখন প্রশ্ন আসতে পারে যে পরবর্তীতে তো উনি আর একটা কথা বলছে যে ক্যান্ট ইউ ওয়ার্ক, আপনি কি কাজ করতে পারেন না? তো এই কথাটাও কিন্তু দ্য মেড আবার বলতেছে, মেডে বলতেছে। তার মানে আমরা আবার এই কথাটা উনি যেহেতু বলছেন, তার মানে ওনার কথাটা আমরা এভাবে লিখবো, দ্য মেড অ্যাডেড দ্যাট, অর্থাৎ তিনি কি অ্যাড করছে। ঠিক আছে, আমার লেখা সুন্দর হচ্ছে না, আপনি ধরে নেবেন, দ্য মেড অ্যাডেড দ্যাট। আচ্ছা, উনি কি বলছে যে ক্যান্ট ইউ ওয়ার্ক। দেখেন এখন ক্যান্ট দেখি কি আপনি কুড নট বসা দিবেন? এখন না, আমার প্রথমে সাবজেক্টের পরিবর্তন, ইউ ইউ হচ্ছে কোন পারসন? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন বলতে ওই আগের মতোই ওই বৃদ্ধ মানুষটাকে বোঝাচ্ছে, তার মানে হি। আচ্ছা, এরপরে ক্যান্ট আছে, তার মানে মানে ক্যান ধরে নেন আর কি, প্রথমে ক্যান থাকলে কুড লিখতে হয়, কুড নিলাম আমি। ওকে, নট আছে, ওটা বসাই দেন, মানে এন অ্যাপোস্ট্রফি টি। আর ওয়ার্ক আছে, এর কোনো পরিবর্তন হবে না, পরিবর্তন হবে না, শেষ। ওকে, তো যারা নোট ডাউন করতেছেন একটু ভিডিওটা পজ করে লিখে নেবেন, আমরা একটু পরে দেখি। নো আই এম আনএবল টু ওয়ার্ক, দ্য ওল্ড ম্যান রিপ্লাইড। উনি রিপ্লাই করছে যে না আমি কাজ করতে পারি না, আমি হচ্ছে অক্ষম, কাজের ক্ষেত্রে উনি হচ্ছে কি অক্ষম, আই এম আনএবল টু ওয়ার্ক। ঠিক আছে, তাহলে এই কথাটা আমরা একটু সাজায় লিখি, উনি যেহেতু বলছে এই কথাটা। এখন মজার ব্যাপার হলো যদি ইয়েস থাকে অথবা এরকম নো থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে মনে রাখবেন ইয়েস থাকলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ হয়, আর নো থাকলে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। তার মানে দ্য ওল্ড ম্যান, তাহলে এখানে আমরা লিখতে পারি দ্য ওল্ড ম্যান, উনি কি নো বলছে না, তাহলে রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ না নেগেটিভ? নেগেটিভ, যেহেতু নো নেগেটিভ। ঠিক আছে, রিপ্লাইড ইন দ্য নেগেটিভ। এখন রিপ্লাইড ইন দ্য নেগেটিভ পরে সরাসরি শুরু করা যাবে না, এখানে বলতে হবে রিপ্লাইড ইন দ্য নেগেটিভ অ্যান্ড সেড দ্যাট, and said that কি বলছে যে আই এম আনএবল টু ওয়ার্ক, আই বলতে ওই উনাকে বোঝাচ্ছে, তার মানে উনার প্রনাউন হচ্ছে হি। মনে রাখবেন এম ইজ আর, যদি এম ইজ আর এগুলো থাকে, ঠিক আছে, এ আর ই যদি এগুলো থাকে, এগুলো থাকলে হচ্ছে আমরা লিখবো ওয়াজ ওয়ার,
আমরা কি লিখবো ওয়াজ অথবা ওয়ার, মানে ফার্স্ট ফর্মটা ইউজ করব, ঠিক আছে, আমরা ফার্স্ট ফর্মটা ইউজ করব। তাহলে যেহেতু হি হচ্ছে সিঙ্গুলার ফর্ম, তার মানে এখানে এম ইজ আর পরিবর্তে অর্থাৎ এম এর পরিবর্তে আমরা ওয়াজ ওয়ার চিন্তা করতেছি। যেহেতু হি হচ্ছে সিঙ্গুলার, তার মানে আমরা ওয়াজটা নিব, হি ওয়াজ। ওকে, হি ওয়াজ। এখন দেখেন আনএবল টু ওয়ার্ক, এগুলোর আর কোনো পরিবর্তন নাই। ওকে, আনএবল টু ওয়ার্ক। এই হলো আমাদের ন্যারেশনের একটা ক্লাস। তো যেখানে আমি মেইনলি বোঝানোর চেষ্টা করছি যে আপনি কিভাবে সবচেয়ে সহজভাবে আপনি এগুলো পরিবর্তন করবেন। যেমন আমি আপনাদেরকে পার্সনের কথাটা বলছি, ফার্স্ট পার্সন হলে প্রথম ব্যক্তি, সেকেন্ড পার্সন হলে দ্বিতীয় ব্যক্তি, বইতে এত সহজে থাকে না। তো আমি মেইনলি হচ্ছে যখন পড়াই তখন হচ্ছে সবচেয়ে সহজভাবে যেভাবে বোঝানো যায় আমি রিসার্চ করে ওই প্রসেসটা বের করে নিই। তো আমার ক্লাসে আপনি অনেক সহজে শিখতে পারবেন যদি হচ্ছে আপনি আমার পেইড ব্যাচে আসেন। সেই ক্ষেত্রে আমরা সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করিয়ে থাকি, আমি সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস করিয়ে থাকি, যেখানে হচ্ছে আপনি একদম সবচেয়ে সহজভাবে গ্রামার শিখতে পারবেন। আমাদের নতুন ব্যাচে ভর্তি চলতেছে, কেমন, আমাদের হচ্ছে খুব শীঘ্রই নতুন ব্যাচে ক্লাস শুরু হবে এবং ভর্তি চলমান রয়েছে। অলরেডি স্টুডেন্ট ভর্তি হওয়া শুরু করছে, আপনারা ভর্তি হতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনি একটু কাইন্ডলি নোট ডাউন করবেন। আপনি এনি টাইম আপনি হচ্ছে মেসেজ দিয়ে সব কিছু জেনে নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের ব্যাচ 4 এর বর্তমানে ক্লাস চলতেছে। আপনি যখন ব্যাচ 5 এর জন্য ভর্তি হবেন সেক্ষেত্রে ব্যাচ 4 এর সাথে আপনি অটোমেটিক অ্যাটাচ হয়ে যাবেন, অর্থাৎ আপনি ব্যাচ 4 এর সাথে ক্লাস শুরু করে দিতে পারবেন। আমাদের যখন ব্যাচ 5 শুরু হবে কিছুদিন পরেই, তখন আপনি আবার ওই ব্যাচে শিফট হয়ে যেতে পারবেন, অর্থাৎ ফ্রিতে আপনি ব্যাচ 4টা পেয়ে যাচ্ছেন। এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনি হচ্ছে ডিটেলস জেনে যেতে পারবেন। আমাদের হচ্ছে 0 থেকে গ্রামার শিখি ব্যাচের নাম, 0 থেকে গ্রামার শিখি। ব্যাচ 5 এর ক্লাস শুরু হবে, নতুন ব্যাচের ক্লাস খুব শীঘ্রই। এই ব্যাচে হচ্ছে তারাই ভর্তি হবে যারা একদম প্রথম থেকে সবচেয়ে সহজভাবে গ্রামার শিখতে চায়, সেটা এসএসসি হোক, এইচএসসি হোক, বিসিএসসি এক্সাম হোক, সব কিছুর জন্য। কারণ গ্রামার এনি সব কিছুর জন্য প্রয়োজন। গ্রামার এক এক জায়গায় এক এক সিস্টেমে আসে, যেমন এসএসসিতে এক ধরনের কোয়েশ্চেন, বিসিএস এক ধরনের কোয়েশ্চেন, অর্থাৎ টপিক কিন্তু সেম, কারো আসবে প্যাসেজ, কারো আসবে এমসিকিউ। তো আমি হচ্ছে দুইভাবেই শিখাই, একজন স্টুডেন্ট একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সবকিছু শিখতে পারবে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস, সবকিছু জানার জন্য আপনি শুধু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। অ্যান্ড আপনার কোন টপিকের সমস্যা গ্রামারে সেটা আপনি কমেন্ট সেকশনে জানাবেন, আমি হচ্ছে আপনাকে ডিটেলসে সব কিছু শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। সো ক্লাসগুলো অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।